সেনাবাহিনী কি মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত? দেশে বড় যে কারণ দেশবাসীর চোখের আলোরে রাখা হইতেছে তা হইল বাংলাদেশের সীমান্ত এখনো অস্থিতিশীল। সীমান্তের ঠিক ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান। রোহিঙ্গারা এখনো নিজের ভূখণ্ডে নির্যাতিত। আজও তাদের দেশ থেকে বাধ্য করা হচ্ছে, আরো শরণার্থী আমাদের দেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত আছে। এই সুযোগে কুকি চীনরা বেশ সক্রিয় হয়েছে। ইন্ডিয়ার মণিপুর, মিজোরাম এবং বার্মার চীন রাজ্যের স্বগোত্রীয়রা আতাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটি অংশ নিজেদের বলে দাবি করতেছে। আপনারা সবাই জানেন পিসিজেএসএস এবং ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এমন হুমকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা এবং প্রস্তুতি কতটুকু তা দেশবাসীর জানা প্রয়োজন। পাশাপাশি ইন্ডিয়া অবিরতভাবে তার বল প্রদর্শন করতেছে। অমিত শাহ এবং রাজনাথ সিং এর নিয়মিত হুমকি স্রেফ ফাঁকা আওয়াজ বইলা উড়িয়ে দেওয়াটা ঠিক না। ডক্টর ইউনূস সরকারের উপর ভারত মোটেও খুশি না, এটা কিন্তু মাথায় রেখেন। বাংলাদেশ আক্রমণ করে ইন্ডিয়া যে তাদের পুতুল হাসিনাকে আবারও ক্ষমতা বসানোর চেষ্টা করবে না এর নিশ্চয়তা আছে কি? কিংবা এমন আশঙ্কা কি কোনো সমরবিদ অস্বীকার করতে পারবেন না। অবশ্য আক্রমণ বা আগ্রাসন বলি তা করতে ইন্ডিয়া বেশ কয়েকটা অজুহাত ধীরে ধীরে উচ্চারণ করে পটভূমি কিন্তু তৈরি করতেছে। যেমন সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন, ইসলামী মৌলবাদের উত্থান, ইন্ডিয়া অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশ ইত্যাদি। এমন হুমকি মোকাবেলায় কি আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে? দেশবাসীর সামনে বুকে হাত রেখে আমরা প্রস্তুত এমন অভয়বাণী দেওয়ার সততা, সাহস কি তিন বাহিনী প্রধানদের আছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান কি দেশবাসীকে পরিপূর্ণ আশ্বাস দিতে সক্ষম যে তারা বহিঃশত্রুকে মোকাবেলার পুরোপুরি তৈরি আছেন? আগে তো এই কাজটা করবেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথার একেবারে পোকা উঠে গেছে না? নিজের কাজের খবর নাই, রাজনীতির খবর নিয়ে মাথা গরম করে বসে আছেন। খুনি হাসিনার পতনের আগে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিছু দলবাজ আর্মি অফিসার তখন বিক্ষোভরত নিরস্ত্র ছাত্র জনতার দিকে গুলিও ছুড়ছে, মারাও গেছে ওই গুলিতে। আমাদের কাছে ভিডিও আছে। গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও দিছে। এমত অবস্থায় জেনারেল ওয়াকার সাহেব কি আমাদের আশ্বস্ত করতে পারবেন তথাকথিত জননিরাপত্তার কাজে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী মোতায়েন করে রাখার কারণে সেনাদের দেশ রক্ষার মনোবল, লড়াইয়ের পূর্ণ ক্ষমতা এবং দক্ষতা অক্ষুণ্ণ আছে কি? তিনি কি নিশ্চিত করবেন ওনারা সত্যিই রাজনীতি মুক্ত এবং এখন কেবলই দেশ সার্বভৌমত্বের অধিকার রক্ষায় বহিরাগত আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত? তিনি কি গ্যারান্টি দিতে সক্ষম আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ চক্র, কোর্স ক্যাডার, ইনডোর আউটডোর অনুশীলন, বিশেষজ্ঞ প্রশিক্ষণ সহ সকল পেশাদার কার্যক্রম স্থগিত বা কমানোর পরেও সেনাদের পেশাগত দক্ষতা বজায় আছে? শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ কি উপযুক্ত দক্ষতা, প্রশিক্ষিত জনশক্তি, অস্ত্র এবং গোলাবারুদ আছে? সশস্ত্র বাহিনীকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থেকে দ্রুত সরায় যুদ্ধের পর্যায়ে প্রস্তুত করতে কতদিন সময় লাগে তা কি তারা জানেন? তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন দীর্ঘদিন ব্যবহার না করলে ধারালো অস্ত্রটাও মরিচায় ক্ষয় ধরে যায়। এইবার আসেন অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, আপনি কি জানাবেন আমাদের কতগুলো সমুদ্র উপযোগী সহায়ক কর্মক্ষম জাহাজ আছে? কয়টা কর্মক্ষমতার বাইরে আছে? কি যথেষ্ট অস্ত্র, গোলা বারুদ বা যুদ্ধের রসদ? জবাব যদি না হয় আপনি কি প্রতিরক্ষা উপদেষ্টাকে বর্তমান পরিস্থিতি এবং সক্ষমতা সম্পর্কে জানাইছেন? এই অবস্থার উন্নতি না হইলে শত্রুপক্ষের দ্বারা বাংলাদেশের কি হাল হইতে পারে, জয় হইতে পারবেন কিনা তা নিয়ে কি আলোচনা করছেন? আপনার নাবিকদের অপারেশনাল এবং প্রশিক্ষণের হাল হকিকত এবং মান কতটুকু? নৌ প্রধানকেই নিশ্চিত করতে হবে আমাদের সমুদ্র সীমা লঙ্ঘিত হইলে তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন। ওই যে মনে আছে না, সেন্ট মার্টিন দ্বীপে বার্মান নৌবাহিনী 7 দিন ধরে গুলি বর্ষণ করার পর সেখানে নৌবাহিনীর জাহাজ পৌঁছেছিল 7 দিন পরে। এটা কিন্তু দেশবাসী জানে। এবার আসেন বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান, আপনি কি আমাদেরকে বলবেন কিভাবে আপনার বিমান আমাদের আকাশ মুক্ত রাখবে? কয়টা উড়বার পারে আর কয়টা পারে না? গত 1 বছরে আপনার অপারেশনাল পাইলটরা কি 30টা ফ্লাইং ঘন্টা আকাশে থাকতে পারছেন? আপনি কি মনে করেন বর্তমান সক্ষমতা নিয়ে শত্রুপক্ষের মুখোমুখি হইতে পারবেন? যদি না পারেন আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করছেন? 3 বাহিনীর প্রধানকে বলতে চাই, এখন আমি কইলে অনেকে কয় আপনি কর কে, আমি কমু। শোনেন, শোনা লাগবি। আপনাদের প্রধান দায়িত্ব বহিরাগত আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকা। সেই দায়িত্ব ভুলায় বা এড়ায় দেশের আভ্যন্তরীণ জননিরাপত্তার কর্মে, শ্রমে এবং বাহবায় খুশি হওয়া কি পেশাদার সেনার কাজ? দেশ আক্রান্ত হইলে আপনারা কিন্তু ক্ষমা পাইবেন না।
অতীতে সশস্ত্র বাহিনীর প্রধানরা দেশের অভ্যন্তরে বেসামরিক নাগরিককে যতটুকু সহায়তা দরকার ততটুকু কইরা দ্রুত নিজেদের ব্যারাকে ফিরতে দেরি করেন নাই। কিন্তু আপনারা দেখাচ্ছেন ভিন্ন আর এক আচরণ। আপনারা দীর্ঘ সময় নিজ নিজ বাহিনীকে সেনানিবাসের বাইরে রাখতে এবং নিজেরা থাকতে চাইতেছেন। খুব মজা, তাই না? এখনো বহু বিচিত্র লেনদেনের ভাগিদার হওয়া যাইতেছে, তাই না? আমরা খবর রাখি কলে, হ্যাঁ আমরা খবর রাখি। নেহায়ত ভদ্রতা কইরা কই না, নেহায়ত ভদ্রতা কইরা কই না। আমি কলে কইছিলাম কয়েকজনের আমল নামা কিন্তু প্রকাশ করে দেব, এখনো করি নাই, হাতে রাখিছি। সবকিছু দেখাই দিলে তো সবই শেষ, তাই না? তরুণ অফিসার এবং সৈনিকদের আমি বলি, আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও বলি, বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাওয়া এবং তাদের সাথে বাধাবন্ধনহীন ভালো মন্দের গণ আচরণে সংক্রমিত হইয়া অতীতে একাধিকবার সেনাবাহিনীর ইমেজ সংকট কিন্তু দেখা দিছে। এবারও তেমন একটা কিছু কিন্তু ঘটতে যাইতেছে। অকার্যকর পুলিশে অজুহাত ব্যবহার করা হইতেছে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন রাখার অভিপ্রায় থেকে, যা মেনে নেওয়া কিন্তু যায় না। আমরা মনে করি খুনিরা আড়ালে আছে বলে পুলিশ এখনো ভীত। খুনি শেখ হাসিনার শাসনামলে ইন্ডিয়ার শিকড় কতটা বিস্তৃত হয়েছিল পুলিশ বাহিনীর সকল সদস্যই সেটা জানতেন। আমরা মনে করি তারা সেটা নিয়েও বিচলিত। যতদিন দেশের অভ্যন্তরে জননিরাপত্তার কাজে সেনাবাহিনী মোতায়েন থাকবে ততদিন পুলিশ নিজের পায়ে দাঁড়াইতে পারবে না, তারা গা ছাড়া দিয়া থাকবে। তারা একটু গুছায় ওঠা মাত্রই সেনাবাহিনীকে নিজেদের কাছে ফিরাই নিয়ে যেতে হবে। আমরা পুলিশকে মোটিভেট করব আসার জন্য, পুলিশের মনোবল বাড়াবো। দরকার হইলে সেনা প্রত্যাহার করা হলে পুলিশ ঠিকই অ্যাকশনে যেতে পারবে। ভাবসাব দেখে মনে হইতেছে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে মাঠে রেখা বেশ খুশ মেজাজে আছে। তারা হয়তো চাইতেছে দেশ রক্ষা বাহিনী সমাজ রাজনীতির বিভিন্ন নোংরা আবর্জনা এবং জঞ্জালের মধ্যে জড়ায় সরকারকে কলঙ্ক মুক্ত রাখবে। আহারে, এই হইতেছে প্রফেসর ইউনূসের সরকারের বুদ্ধি। উপদেষ্টাদের বুদ্ধি হচ্ছে এই লেভেলে। সশস্ত্র বাহিনী বলছিল না যে 632 জনকে অঘোষিতভাবে লুকায় রাখা এবং পতিত সরকারের কয়েক হাজার খুনি দাগী অপরাধী দুর্বৃত্তকে দেশব্যাপী সেনা ছাউনিতে নিরাপদ আশ্রয় দিছিল। এর জন্য কিন্তু দেশবাসী বিস্মিত এবং ব্যথিত হয়েছিল। পতিত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী সংগঠক কর্মকর্তাদের নিরাপদে দেশান্তরিত হওয়ার সকল ব্যবস্থা যে সশস্ত্র বাহিনীর একদল শীর্ষ কর্মকর্তা করে দিচ্ছেন তা যেই না জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। কলঙ্কজনক এমন ভয়াবহ ঘটনার কারণে সশস্ত্র বাহিনীর এই 3 প্রধানের প্রতি মানুষের সকল আস্থা ধুলায় মিশাই গেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর 3 বাহিনী প্রধানের প্রত্যেকটা পদক্ষেপ থেকে বোঝা যায় সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব দেশপ্রেমিক ভূমিকা রাখতে অক্ষম। দলবাজ, অযোগ্য, অদক্ষ, দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের অবসাদিত কইরা প্রথমেই তাদের উচিত ছিল আগাছা নির্মূল করা। বিড়াল মারতে হয় প্রথম রাতে, তারপর স্বচ্ছ একটা ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত সকল শূন্য পদ এবং র্যাঙ্ক পূরণ করা। আমি মনে করি এই ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং যাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিচ্ছেন তাদেরকে পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগ করা যাইতে পারে। কিন্তু দুঃখজনকভাবে 3 বাহিনীতে দেখা যাচ্ছে ফ্যাসিস্ট শাসনের অনুগামী অফিসারদেরকে এখনো সব পদে বহাল রাখা হয়েছে এবং অনেককে পদোন্নতিও দেওয়া হচ্ছে। অতি দ্রুত এই সমস্ত বন্ধ কইরা এর বিপরীত ধাতা প্রবাহিত যদি না হয় তাহলে যা চলতেছে তার রুখে দাঁড়াইতে হবে তরুণ অফিসার এবং সৈনিকদেরকে। আপনারা আমাদেরকে পাশে পাবেন, জনতাকে আপনাদের পাশে পাবেন, আমরা সে ব্যবস্থা করব। এবার আসেন প্রফেসর ইউনূসের প্রসঙ্গ। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতায় প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাকে অতিরঞ্জিত এবং ভুলভাবে উপস্থাপন করে একে যতই মহিমান্বিত করার চেষ্টা করেন না কেন তাদের দেশের গণতন্ত্রায়নের জন্য আত্মঘাতী হচ্ছে তা মানুষ অচিরেই বুঝতে পারবে। প্রফেসর ইউনূসের এটা একটা দোষ, বড় দোষ। এই যে ছাত্রদেরকে মাথায় তুললো, এখন সেনাবাহিনীকে মাথায় তুলছে, যার হাতে শক্তি তারই মাথায় তোলে, বুঝছেন? এটা সমস্যা না? আরে নেতা সে, তারে মাথায় তুলছে মানুষ, সে আরেকজনকে মাথায় তুলতেছে যা দেখে কার হাতে শক্তি আছে। ও ওর হাতে শক্তি, ছাত্রদের হাতে, ছাত্রের মাথায় তোল। ও সেনাবাহিনীর হাতে অস্ত্র আছে, সেনাবাহিনীর মাথায় তোলো। এরপরে দেখবে র্যাবের হাতে আসছে, র্যাবের মাথায় তোলো। এই করতে থাকবে। 12 বছর দীর্ঘ গণ আন্দোলন সংগঠন, ব্যাপক আত্মত্যাগ এবং ভয়াবহ দমন পীড়নের মধ্যেও আন্দোলনকে অব্যাহত রাখা এবং পরিচালনাকারী রাজনৈতিক শক্তির ভূমিকাকে খাটো করার মানসিকতা, এটা আমি বলবো এটা হীন মতলববাজি প্রসূত। খুনি হাসিনার অনুগ্রহ উপভোগকারী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনুগত রাজনৈতিকভাবে অসৎ গুটি কয়েক শীর্ষ সামরিক কর্মকর্তা অর্থাৎ অশুভ এই শক্তির প্রতি আনুগত্য প্রদর্শন ছাড়া এমন বক্তব্যের ভিতরে অন্য কোনো সারবত্তা নাই। প্রফেসর ইউনূস সশস্ত্র বাহিনীর ক্ষমতা তার পিছনে সংগঠিত কইরা দেশের চলমান অরাজনৈতিক শাসন ব্যবস্থা যে দীর্ঘায়িত করতে চাইতেছেন সেই ইঙ্গিত মিথ্যা দিয়া সত্য গোপন করার এই বক্তব্যের মধ্যে লুকায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে আমরা কেন ইন্ডিয়ার আগ্রাসনের হুমকির কথা তুলছি। প্রতিবেশীদের প্রতি নত জানো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্ব আত্মসমর্পণের পথ বেছে নেবে। এরা পরিশ্রমকে ভয় পায়, এরা শত্রুকে মোকাবেলা করতে চায় না,
মালগুলা নানা সুযোগ সুবিধার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে। এই জন্য এরা দেশকে পুনরায় প্রতিবেশীদের কোমল বা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের আওতাধীন করে ফেলবে এবং ইসলাম বিদ্বেষী পশ্চিমা সেকুলারিজমের তত্ত্বের ছায় পুনর্বাসিত হবে নব্য আওয়ামী লীগ। বিনিময়ে আপনাকে হয়তো ঘুষ হিসেবে দেওয়া হবে প্রফেসর ইউনূস দেশ শাসন এবং কর্তৃত্বের দীর্ঘস্থায়ী স্বাদ। প্রধান উপদেষ্টা যদি না জানেন এটা তার ব্যর্থতা, সশস্ত্র বাহিনীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথে অটুট, অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় আছে। এক একটা দিন যাচ্ছে আর জেনারেল ওয়াকার নিজের কর্তৃত্ব সুসংহত করতেছেন। যদিও দেশে বিদেশে প্রভাব প্রতিপত্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারে কাছেও নাই ওয়াকারের, তবে শাসক হিসেবে এই সরকার প্রধানের ব্যক্তিত্বে যে বড় ধরনের সমস্যা আছে তা উনার গত 8 সপ্তাহের শাসনে কিন্তু বোঝা গেছে। আরো উপলব্ধি করা গেছে যে সেনা নেতৃত্বের দিকে ঝুঁকে পড়া উনার শাসন বেশ নড়বড়ে এবং ভঙ্গুরি থাকবে, যা বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে পারবে না। আর সেটাই ইন্ডিয়ার চাওয়া। এমন আয়োজনকে তার ধরে রাখতে তারা সমর্থন যোগাবে। এমন পরিস্থিতি দীর্ঘদিন বিদ্যমান থাকলে জেনারেল এরশাদের মতো একটা নিকৃষ্ট ইন্ডিয়ান এজেন্টকে ক্ষমতায় বসাইতে প্রতিবেশীদের খুব একটা বেগ পাইতে হবে না। দেখেন না, কিছু পাবলিক তো আছে এখন ওয়াকার করে জিন্দাবাদ দেয়, যেহেতু হাতে বন্দুক আছে। ওয়াকার নাকি বহুত কিছু করিছে হাসিনা সরার জন্য, খেয়ালই নাই ওই হাসিনা ওর আপা। তো এইরকম করে ক্ষমতা দখল করে উপরন্ত তার পেছনে পশ্চিমাদের সমর্থন জুটাই ফেলতে পারবে। জনধিকৃত হাসিনাকে যদি 15 বছর ক্ষমতায় রাখা যায়, তাহলে একজন মধ্যম মানের জেনারেলকে দিয়ে পরবর্তী 10 বছর বাংলাদেশ শাসন করা যাবে না কেন? এটা ভাববো কেন? জেনারেল এরশাদ তো 9 বছর শাসন আমলে যেভাবে আওয়ামী লীগ সহ অন্যান্য কিছু বিশেষ দলের সমর্থন পাইছিলেন, সেভাবে জেনারেল ওয়াকার যে সহায়তা পাইতে পারেন সেটার আলামত ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে উকি দিচ্ছে। আপনি তো দেখেন, আমার কমেন্ট বক্সে যদি জেনারেল ওয়াকারকে কিছু কয় তাইলে এসে ঝেপে পড়ে কিছু লোক, দেখেছেন? এরশাদ দল করেছিল, ওয়াকারও দল করে ফেলবি। আর প্রফেসর ইউনূস, আপনি কিন্তু মাথায় রেখেন, আপনার সাথে ইন্ডিয়ার যদি কোনো ঝামেলা হয়, আমেরিকা কিন্তু আপনার পক্ষ নিয়ে আগে আসবে না। আপনার বড় বন্ধু হওয়া সত্ত্বেও মার্কিনের পিছু উঠবে, যেভাবে গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকালে চূড়ান্ত দুঃসময়ে বাংলাদেশকে পরিত্যাগ করছিল তারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ব্যক্তিত্বহীনতার মাত্র 8 সপ্তাহের ব্যবধানে সেনা প্রধানের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে তার মূল শক্তিতে। জেনারেল ওয়াকারের দুইটা ভিন্ন পরিচয় তাকে অদ্ভুত এক সামর্থ্য যোগাইতেছে। একাধারে তিনি সেনাপ্রধান এবং খুনি হাসিনা পরিবারের জামাতা। এটাই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ট্র্যাজেডি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইন্ডিয়াকে তোষামত করতেছে, আর সেনা প্রধান পদে বসে আছে তাদেরই এক এজেন্ট, আর প্রেসিডেন্ট হয়ে বসে আছে আর এক হাসিনা নির্বাচিত লোক সুপ্পু। গণ অভ্যুত্থান সংগঠনকারী এবং পরিচালনাকারী এবং নেতৃত্ব প্রদানকারী বিশাল আত্মত্যাগে মহিয়ান ছাত্র জনতা সহ সকল আন্দোলনকারী রাজনৈতিক শক্তির সঙ্গে সহায়তা না কইরা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্বের সঙ্গে আতাত করেছেন। ঘাতকদের একটা অংশের পক্ষ নিচ্ছেন এবং পতিতদের রাজনৈতিক স্বার্থ দেখিচ্ছেন। প্রফেসর ইউনূস, এটা আমি আগে বলি নাই, কিন্তু আজ বলতে বাধ্য হতেছি। কিন্তু দীর্ঘ 15 বছর ধরে চলমান দেশবাসীর গণতন্ত্র, ভোটাধিকার এবং মৌলিক মানবাধিকার সংগ্রামে আপনি কিন্তু একটা বিবৃতি দিয়ে কখনো পক্ষে দাঁড়ান নাই, একটা গুম, খুন, মিথ্যা মামলার প্রতিবাদ করেন নাই, শুধু আপনার নিজের স্বার্থের এবং কষ্টের কথা বলছেন। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা ধরে আনা হয়েছিল, ধার করে আনা হয়েছিল, ধার করে ধরে আনা যুগ পরিবর্তন করার তীব্র আকাঙ্ক্ষায় তাড়িত গণমানুষের একটা সরকার গঠন করা ইচ্ছা পোষণ করছিল দেশের মানুষ। কিন্তু এই সরকার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, সরকারও পরিচালনা করতে পারে না। এইটা প্রমাণিত হয়েছে। আজ বাংলাদেশের ইতিহাসের ঘটমান বেদনাদায়ক এবং করুণ কাহিনীর সাক্ষী হওয়া একজন মানুষ হিসাবে আমাদের বারে বারে জনপ্রিয় একটা প্রবচনের কথা মনে পড়তেছে, তোলা দুধে পোলা বাসে না।